মুস্তাফিজের আইপিএল পারফরমেন্স এবং বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক মাজুর মোর্শেদ। মাজুর মোর্শেদ, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে প্রতিবেদনটা দেখছিলাম এবং আমরা জানি যে মুস্তাফিজকে বলা হয় ডেথ ওভার স্পেশালিস্ট, যেটা সহকর্মীর অমন পেয়ার বলছিলেন। 22 রান দিয়ে দুটো উইকেট শিকার করেছেন। 5.50 টি-20-র বিচারে দারুণ ইকোনমি। সেই জায়গা থেকে ডেথ ওভার স্পেশালিস্ট আসলে কতটা স্পেশালিস্ট হয়ে উঠতে পারছেন? রিসেন্ট আইপিএল পারফরমেন্স আসলে কি বলছে? ধন্যবাদ, শুভ সকাল। খালি আইপিএল পারফরমেন্স আমি এই কথাটা বলবো যে চেপাকের সঙ্গে ওর একটা দারুণ একটা সম্পর্ক রিলেশন হয়ে গেছে। যে 9টা উইকেটও পেয়েছে, তার 8টাই কিন্তু এখানে। সুতরাং এটা হয়ে গেছে ওর হ্যাপি হান্টিং গ্রাউন্ড। ও যখনই এখানে বল করতে নামে তখন ও হয়ে ওঠে অপ্রতিরোধ্য এবং ওকে থামানো আসলেই মুশকিল। ডেথ ওভার বলেন বা শুরুর ওভার বলেন, যখনই সে বোলিং এ আসে তখনই কিছু না কিছু করে। তাকে মোকাবেলা করাটা ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন হয়ে যায়। তার বলটা ওখানে খুব ভালো গ্রিপ করছে, যার সুবিধাও কিন্তু নিয়েই চলেছে। এবং এই যে পার্পল ক্যাপ এখন ওর মাথায়, এখন মানে চেন্নাই একটু হলেও আনলাকি যে তাকে মিস করেছে। তো চেপাকে তিনি অসাধারণ খেলছেন, বাকি জায়গাগুলোতেও কিন্তু বেশ ছন্দে মুস্তাফিজ। অর্থাৎ মুস্তাফিজ একটা প্রেসক্রিপশন অনুযায়ী তিনি সার্ভিসটা দিয়ে যাচ্ছেন চেন্নাইকে। এবং ধোনি নিশ্চিতভাবেই, ধোনি এবং ধোনির দল নিশ্চিতভাবে দারুণ এই মুহূর্তে একটা সুখী পরিবার। মুস্তাফিজ দুর্দান্ত পারফর্ম করে চলেছে, যেটা বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর যে মুস্তাফিজ ফর্মে নেই, মুস্তাফিজ ছন্দহীন, জাতীয় দলের হয়ে তিনি ভালো করতে পারছিলেন না। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে, শ্রীলঙ্কাতে এসে যে বাংলাদেশ 2-1 সিরিজ হেরেছে, তার অন্যতম কারণ ছিল মুস্তাফিজের বাজি বোলিং। তিনি যদি ডেথ ওভারে এই ইফেক্টিভনেস দেখাতে পারতেন সিলেটের উইকেটে, তাহলে নিশ্চিতভাবে ওই সিরিজটা বাংলাদেশ হারতো না, বাংলাদেশ জিততে পারত। কিন্তু সেখানে কিন্তু তিনি পারফরমেন্স দেখাতে পারেন। এখন তিনি আইপিএল এ সেই পারফরমেন্সটা দেখাচ্ছেন, তার ফর্মটা দেখাচ্ছেন এবং দুর্দান্ত বল করে চলেছেন। এখন মুস্তাফিজ কি তাহলে টিপিক্যাল মানে ওই চেপাকের উইকেট যেরকম হবে ওইরকম উইকেট হলে তিনি মারাত্মক বোলার হয়ে উঠবেন? তিনি কি অন্যান্য উইকেটে কার্যকর হবেন না? বিষয়গুলো কিন্তু খুবই স্পষ্ট হয়ে উঠছে এবং নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য সমীকরণ তৈরি করাটা খুব সহজ হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের সামনে কিন্তু টি-20 বিশ্বকাপ। নিঃসন্দেহে সেই প্রসঙ্গে আসবো মাজুর মোর্শেদ। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আপনাকে স্বাগত খেলা যোগে। আমরা আসলে আলোচনা করছিলাম মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে। গতকালকে 2টি উইকেট তিনি শিকার করেছেন এবং বেশ হেলদি ইকোনমিতে তিনি বোলিংটা করেছেন। আমরা দেখেছি এর আগে বাংলাদেশ দলের একাদশ থেকে মুস্তাফিজকে ড্রপ করা হয়েছিল, তার পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক ছিল না। সেই জায়গায় এখন তিনি আইপিএল এর টপ পারফর্মার, সর্বোচ্চ উইকেট শিকার করে পার্পল ক্যাপ মাথায় পড়েছেন। প্রশ্নটা হচ্ছে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে রহস্যটা আসলে কি? মুস্তাফিজ কি দেশের মাটিতে ভালো করতে পারছেন না? চিবোকি তার হোম গ্রাউন্ড কিনা? না, অলরেডি ভাইয়া বলছিল যে আসলে চেন্নাইয়ের মাঠটা আসলে আমি মনে করি তার জন্য সুটেবল গ্রাউন্ড। যাওয়ার আগে যে সিলেটে আমরা খেলেছিল বাংলাদেশ টিম, সেখানে পুরো ঘাসের উইকেট ছিল, সেখানে তার কাটারটা কিন্তু অতটা কাজ হচ্ছিল না। ওই ধরনের উইকেটে আপনার কাটারের থেকে আপনার সিম হিট করবেন, সুইং আসবে, সেই জায়গায় কাজ করা দরকার ছিল। তো এইখানে একটা ভালো জিনিস যেটা লাগছে যে আসলে এখানে কিন্তু তাকে ইউজ করছে খুব সুন্দর মতন, যে এমন না যে পাওয়ার প্লের পরে আনছে এবং বা 10 ওভার পরে তাকে ইউজ করছে। তাকে কিন্তু পাওয়ার প্লে তো ইউজ করা হচ্ছে, প্রয়োজন হলে 1 ওভার বা 2 ওভারও ইউজ করছে, কিছু কিছু সময় আবার ডেতে করছে। তো ও কিন্তু এমন না যে খারাপ করছিল, কিছু কিছু সময় রেগুলার ভালো করছিল না, একটা ম্যাচ ভালো করছিল, 2টা ম্যাচ হয়তো বা খারাপ হচ্ছিল, এরকম ছিল। তো সেও জানতো যে আসলে এই বছরটা তার জন্য খুব ইম্পর্টেন্ট, আইপিএলটা, কারণ লাস্ট কয়েকটা সিজনে কিন্তু তাকে রেগুলার মেম্বার ছিল না। প্রথম বছর যতটা ভালো পারফরমেন্স করেছিল, সেখান থেকে ইনজুরি পড়ার পর থেকে আসলে ভালো রিদমটা পাচ্ছিল না। তো একটা ভালো পরিবেশে সে আছে এখন। আমি মনে করি যে চেন্নাইয়ের পরিবেশটা তো আমরা সবাই জানি যে 5বারের চ্যাম্পিয়ন ধোনি ওই টিমে আছেন। তো স্টিফেন ফ্লেমিং এর মতন একজন আছেন যে একদম প্রথম থেকেই এই টিমের
কোচ হিসেবে কাজ করছেন। তো সেই পরিবেশটাতে তাকে আমি মনে করি যে সে ভালো মতন অ্যাডজাস্ট করতে পেরেছেন এবং অর্থাৎ ড্রেসিং রুমের পরিবেশটা একটা দারুণ ফ্যাক্ট হিসেবে কাজ করছে সেই জায়গা থেকে। সেই জায়গা থেকে আসলে আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাই মোহাম্মদ আশরাফুল, স্পেশালি আপনার কাছে, যেটা আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেটটাকে ইন্ডিভিজুয়াল গেমও বলা হয়। একজন ব্যাটসম্যান হয়তো বা তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে অনেক সময় অনেক বিপদ সামলে নিতে পারেন, কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে তো টিম পারফরমেন্স, টিম স্ট্র্যাটেজিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্পেশালি ফিল্ডিং প্লেসমেন্টটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বাংলাদেশের সঙ্গে পারফরমেন্স আর চেন্নাইয়ের দলের পারফরমেন্সটা ওই জায়গায় কোনো পার্থক্য মোস্তাফিজের ক্ষেত্রে গড়ে দিচ্ছে কিনা? টিম স্ট্র্যাটেজি, ক্যাপ্টেন্সি, এই ইস্যুগুলো কোনো পার্থক্য মোস্তাফিজের বোলিং পারফরমেন্সের ক্ষেত্রে গড়ে দিচ্ছে কিনা? হতে পারে, কারণ তাদের আইপিএল এর চিন্তা ভাবনা কিন্তু ডিফারেন্ট। আপনি যদি দেখেন যে তাদের, আমি যখন খেলেছিলাম 2009, আমার খেয়াল আছে যে আমরা 10 জন ফরেন প্লেয়ার ছিলাম এবং লোকাল 17 জন প্লেয়ার ছিল। 27 জন প্লেয়ারের সাথে 27 জন অফিসিয়াল ছিল। সেটা আমি বলছি 2009 এর কথা। তো এক একজন প্লেয়ারের সাথে এক একটা ম্যানেজমেন্ট থাকতো যে হেল্প করার জন্য। তো অবশ্যই আমি মনে করি যে ওদের পরিবেশটাই ডিফারেন্ট। ওইখানে কম্পিউটার অ্যানালাইসিস বলেন, কোচ বলেন, তাদের হেল্পটা বেশি থাকে এবং ধোনির মতন একজন ক্যাপ্টেন ডেফিনেটলি, যদিও সে কোনো ইনভলভ হয় না। আমি সোফার দেখছি যে গায়কোয়াড়ই সব কাজ করছেন, পুরো স্বাধীনতা নিয়ে কাজ করছেন। এবং মোস্তাফিজও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, এমন না যে সে একদম নতুন ছেলে। 2016-তে অসাধারণ পারফরমেন্স করেছিল আইপিএল এ, মাঝখানে হয়তো অতটা ভালো যাচ্ছিল না। তো আইপিএল এ যাওয়ার আগেও কিন্তু থার্ড ওয়ানডেতে চমৎকার বল করেছে, যেটা বাংলাদেশ উইন করে সিরিজ উইন করেছিল। টি-20তে হয়তো ভালো করেনি শ্রীলঙ্কার সাথে। তো ওর এক্সপিরিয়েন্সটা সে কাজে লাগিয়েছেন এবং পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে আসলে আমাদের সবাই কিন্তু আমরা খারাপ করলেই কিন্তু প্রশ্ন তুলি যে আসলে ও আর এখন অটোমেটিক চয়েস না, এইসব প্রশ্ন করতে করতে দেখা যায় যে তাকে কিন্তু আমরা সিরিজে 2-3টা ম্যাচ ড্রপও করছি, ঠিক না? তো সেই জায়গা থেকে তার কনফিডেন্সটাও কিন্তু লুজ করে ডেফিনেটলি। তো আমাদের পরিবেশটা আর কি, দেখেন যে চেন্নাইয়ের মতন টিম এসে প্রথম ম্যাচে হয়তো পাতিরানা থাকলে খেলতো কিনা আমরা শিওর ছিলাম না, যেহেতু পাতিরানা ইনজুর্ড ছিল এবং খেলেছেন, 4 উইকেট পেয়েছেন প্রথম ম্যাচ থেকেই। সে 4 উইকেট পেয়ে তার প্রথম ম্যাচটা তাকে আসলে ব্রেক করেছে, আমি মনে করি যে ভালো কন্টিনিউ করার জন্য। নিঃসন্দেহে সেই জায়গা থেকে আসলে আপনি বলছিলেন যে অটো চয়েসের বিষয়টা, বাংলাদেশ দলে তিনি আর অটো চয়েস না, এরকম একটা আলোচনা রয়েছে। চেন্নাইতে মোস্তাফিজ এবার শুরু থেকেই পারফর্ম করছেন, সুযোগ পেয়েই সেটা কাজে লাগাচ্ছেন। একটা ম্যাচ তিনি ব্যক্তিগত কারণে মিস করেছেন, আবার ফিরে আবার পার্পল ক্যাপটা উদ্ধার করেছেন। সেক্ষেত্রে কি আমরা মঞ্জুর মোর্শেদ চেন্নাইতে মোস্তাফিজকে এখন অটোমেটিক চয়েস বলতে পারবো কিনা, যদি তিনি তার এই পারফরমেন্সটা ধরে রাখতে পারেন? অবশ্যই খালি তাকে তো অটোমেটিক চয়েস বলাই যায়। প্লেয়ার যখন ফর্মের তুঙ্গে থাকেন তখন কিন্তু আপনাকে খেলাতেই হয়, তখন তো 11-এ রাখতেই হয়। এখন কথা হচ্ছে যে চেন্নাইয়ের কিন্তু অনেক বিকল্প রয়েছে। আর চিপাকের বাইরেও কিন্তু আমরা এই সিজনে আগে বোধহয় একটা ম্যাচ খেলতে দেখেছি, একটা বা দুটো ম্যাচ, আমি ঠিক মনে করতে পারছি না, খেলেছে কিন্তু। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যখন ফর্মে থাকে তখন কিন্তু তিনি অটো চয়েস হয়ে যান। এখন মোস্তাফিজুর রহমান নোজ হিজ লিমিটেশনস এবং জানে ওর স্ট্রেংথের জায়গা কি। তো যখন একজন ক্রিকেটার নিজের সম্পর্কে খুব ভালো জানে তখন কিন্তু তার পারফর্ম করাটা খুব সহজ হয়ে যায়। যখন তার দায়িত্ব এবং দলকে সে কিভাবে সহায়তা করতে পারে, যখন সেটা পুরোপুরি তার নিজের ভেতরে থাকে, তখন কিন্তু তার জন্য পারফরমেন্স করাটা খুব সহজ। বাংলাদেশ দলে সেই জিনিসটা হচ্ছে কিনা সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে প্রশ্ন উঠছে যে মোস্তাফিজ যখন বাংলাদেশ দলে খেলেন তখন কি প্রতিদিন তিনি জানেন যে তার আজকের ভূমিকাটা কি হবে? আবার যদি তিনি বেশি লোড নিয়ে ফেলেন তখন কিন্তু বিষয়টা এলোমেলো হয়ে যায়। এরকম কোনো কিছু হয় কি আমরা ঠিক জানি না। যেটা মোহাম্মদ আশরাফুল খুব রাইটলি সাই, যে তিনি নিজের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে কিভাবে একটা আইপিএল দল পরিচালনা হয় টুর্নামেন্টের মানে অল থ্রু, এবং সেখানে কিভাবে একজন ক্রিকেটার অফিসিয়ালসদের দ্বারা, ম্যানেজমেন্ট দ্বারা তার কাজটা সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। তখন হয় কি একজন পারফরমেন্সটা খুব সহজেই বের হয়ে আসে। তো সেটা মোস্তাফিজের ক্ষেত্রে আইপিএল এ হচ্ছে কিনা
এবং বাংলাদেশ দলে সেটার অনুপস্থিতি রয়েছে কিনা সেটা কিন্তু এখন একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে মোস্তাফিজ ইদানিং জাতীয় দলে কেন তার পারফরমেন্স ধারাবাহিক রাখতে পারেন না। সেটা কি শুধুমাত্র উইকেটের কারণে? যদি এমন হয় যে স্লো উইকেট পেলে তিনি দুর্দান্ত বল করেন, যেখানে বলটা গ্রিপ করে কাটারটা ধরে সেখানে তিনি দুর্দান্ত, তাই বলে কি যেখানে ঘাসের উইকেট, যে উইকেটটা তার ফরে থাকে না, সেখানে তিনি তাহলে এত খারাপ কেন করেন? নিশ্চয়ই সেইখানে কোনো একটা কনফিউশন তৈরি হয়। তার কাছে যে টিম রোলটা থাকে সেই টিম রোলটা হয়তোবা তার যে শক্তির চাই তার সঙ্গে হয়তোবা সবসময় ম্যাচ করে না, যে কারণে তিনি খুব বাজে পারফরমেন্স করে ফেলেন, সেদিন আসলে বাংলাদেশ দল ভুক্তভোগী হয়। এরকম কোনো নিঃসন্দেহে। কিছু আবার একটা সেই জায়গা থেকে আসলে মুস্তাফিজ, আমরা যেটা আসলে আলোচনা করছিলাম মোহাম্মদ আশরাফুলের সঙ্গেও, যে টিম স্ট্র্যাটেজি আসলে মুস্তাফিজের পারফরমেন্স বের করে আনার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে, সেটা বাংলাদেশ দলের ক্ষেত্রেও এবং চেন্নাইয়ের ক্ষেত্রেও। চেন্নাইতে চিপক স্টেডিয়ামে আমরা জানি যে এর আগে রবিচন্দ্র অশ্বিন বলেছিলেন 2013-তে একবার বলেছিলেন যে এই উইকেটে, এই মাঠে মুস্তাফিজের বাঁহাতি কাটারটা বেশ ভয়ঙ্কর, এবং সেটা তিনি এবারের আইপিএল এসে বেশ ভালোভাবে প্রমাণ করেছেন। আমরা মুস্তাফিজের আলোচনা তো করব সামনে আরও, তবে বাংলাদেশ দলটা নিয়েও এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই। বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল, বিশ্বকাপের স্ট্র্যাটেজি সাজাচ্ছে, সেই জায়গা থেকে যদি আমরা আলোচনাটা করতে চাই মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা বেশ কিছু অবজারভেশন দিয়েছেন বাংলাদেশের প্রস্তুতির ক্ষেত্রে, স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে। সেখানে কয়েকটা উইকেট একটু স্লো এন্ড টার্নিং হতে পারে। লাস্ট টাইম তামিম ইকবাল যখন ক্যাপ্টেন হয়ে গিয়েছিলেন সেখানে সেরকমটা দেখা গিয়েছিল। বিশ্বকাপের ক্ষেত্রেও এরকম কোনো একটা উইকেট পাওয়া যেতে পারে কিনা যেখানে বাংলাদেশের স্পিনাররা, এবং আপনি যেটা বলছিলেন যে মুস্তাফিজ সেই জায়গায় তার কাটারটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন, এরকম উইকেট পাওয়ার আসলে কয়েকটা ভেন্যুতে সম্ভাবনা আছে কিনা ওয়ার্ল্ড কাপে? মোহাম্মদ আশরাফুল। ঠিক আছে, আসলে কি ধরনের উইকেট হবে আমরা কেউই জানি না, সবাই ফার্স্ট টাইম যেহেতু এখানে খেলা হবে। তো এর আগে যে আমেরিকাতে আপনার খেলা হয়েছিল যে জায়গাটায়, সেইখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছে, কিন্তু এবার কিন্তু নিউ ইয়র্কে খেলা হবে। নিউ ইয়র্কে কিন্তু খেলা আমরা দেখি না, এর আগে আমরা হয়তো ফ্লোরিডাতে দেখেছিলাম ইন্টারন্যাশনাল ম্যাচ গুলাতে। তো ওয়েস্ট ইন্ডিজে তো আসলে উইকেট গুলাতে আমার মনে হয় যে রান হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু আইসিসি ইভেন্ট খেলা হবে। উইকেটে ঘাস হয়তো বা থাকবে না, হ্যাঁ ওইখানে মুস্তাফিজ বলেন স্পিনারদের পার্ট বড় একটা রোল তো ডেফিনেটলি থাকবে ওয়ার্ল্ড কাপে। তো আমাদের সবারই আসলে ভালো একটা ইভেন্ট থাকবে, উইকেটটা পুরো ইভেন্ট থাকবে আইসিসি ইভেন্ট গুলাতে। নিঃসন্দেহে সেই জায়গা থেকে আসলে নিক পোথাস একটা কথা বলেছিলেন যে আমরা আসলে মেন্টাল প্রেশারে ক্রিকেটারে অনেক সময় পড়ে যাচ্ছে। লিটন দাসের মতন ক্রিকেটার যারা অনেক বেশি সমালোচিত হন সোশ্যাল মিডিয়ায় কিংবা মাঠের বাইরে, সেটা তাদের জন্য একটা প্রেশার হয়ে যায়, সেই প্রেশারটা তাদেরকে সামাল দিতে হয়, কিন্তু তারা কতটা সামাল দিতে পারছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানজুর মোর্শেদ আপনার কাছে, যে একজন পেশাদার ক্রিকেটারের তো সমালোচনা হবেই, সেটা তারা যদি মেন্টালি সেই প্রেশারটা সামাল দিতে না পারেন, আলটিমেটলি তাহলে কি ফলাফল দাঁড়ায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই প্রেশারটা সামাল দেওয়ার ক্যালিবারটা? ম্যাসিভ কোশ্চেন করেছেন আপনি। শুরুতেই বলে রাখি যে আমাদের রিসোর্স কিন্তু খুবই লিমিটেড। আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো যোগ্যতা রাখেন এমন ক্রিকেটারের সংখ্যা কিন্তু খুবই কম, কারণ তারা যখন কেউ অফ ফর্মে চলে যায় তাদের রিপ্লেসমেন্ট থাকে না। যেহেতু তাদের রিপ্লেসমেন্ট থাকে না, যেহেতু তাদের দেখা যায় যে তারা ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে বড় বড় ইনিংস খেলেছেন, ভালো পারফরমেন্স দেখিয়েছেন, তারা যখন অফ ফর্মেও থাকেন, তারা যখন স্থানীয় লিগে খারাপ করেন, তারপরও কিন্তু তাদেরকে জাতীয় দলে ডাকা হয় তাদের ওই প্রিভিয়াস রেকর্ড বিবেচনায়। কিন্তু দেখা যায় তখন তারা আরো ব্যর্থ হন, খারাপ করে, দল খারাপ করে। এরপরে যে সমালোচনাটা তৈরি হয় সেটা ধরেন বিশাল ফ্যান বেস রয়েছে বাংলাদেশের ক্রিকেটের, যেটা অন্য অনেক দেশের নেই। অন্য অনেক দেশের অনেক ভালো মানে ক্রিকেটার রয়েছে, কিন্তু এত বিশাল ফ্যান বেস নেই, এত স্ট্রং মিডিয়া নেই, মিডিয়া যা ব্যাক করে, মিডিয়া এত বেশি খবর দেয়। তখন কিন্তু আলটিমেটলি চাপে পড়ে যায় ম্যানেজমেন্ট, তখন কিন্তু চাপে পড়ে যান ওই ক্রিকেটাররা। এখন এরকম পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে আপনার মানোন্নয়ন ছাড়া আর কোনো গতি নেই। ওভারঅল স্ট্রাকচারের যদি ডেভেলপমেন্ট না হয়, ওভারঅল ক্রিকেটারদের মধ্যে যদি সেই চেঞ্জেসটা না আসে, লড়াই করার যে মানসিকতা সেটা যদি না আসে, তাহলে এই অবস্থার পরিবর্তন হবে না। লিমিটেড রিসোর্স নিয়ে আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না।
একটা সিরিজে হয়তো বা ঝলক দেখাতে পারবেন, এরপর দেখা যাবে 5টা সিরিজে আপনি খারাপ করে ফেলেছেন। তো আপনি 1 পা এগোবেন, 2 পা পিছিয়ে পড়বেন, এভাবেই চলতে থাকবে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আপনার রিসোর্স বাড়ানো। আপনি দেখেন যে নাম্বার অফ প্লেয়ার্স, দেখেন কতজন আইপিএল খেলছে ইন্ডিয়ার, সেই তুলনায় বিপিএল এ কয়জন ক্রিকেটার খেলতে পারে? একটা মাত্র টুর্নামেন্ট খেলে, সৈয়দ মুশতাক আলী ট্রফি হয় আইপিএল এর আগে, সেখানে অন্তত 500-600 ইন্ডিয়ান ক্রিকেটার খেলতে পারে, এবং সেইখান থেকেই কিন্তু আইপিএল কারা খেলবেন, যারা বিগ পারফর্মার, তারা আইপিএল এর দল পেয়ে যান তরুণরা। তার মানে কি, আপনি কিন্তু আগে ভাগেই দেখে ফেললেন একটা ছেলেকে যে সে কেমন পারফরমেন্স করে টি-20-তে, তারপরে সে টি-20-তে আইপিএল খেলার সুযোগ পায়, তারপরে সে ইন্ডিয়ান টিমে সুযোগ পায়। আর স্থানীয় লিগগুলোর কথা তো বাদই দিলাম, সেখানে বাংলাদেশে একমাত্র সবেধন নীলমণি টুর্নামেন্ট হচ্ছে বিপিএল, যেখানে খুবই সামান্য কিছু ক্রিকেটার খেলার সুযোগ পায়, সেখানে বিদেশিদের আধিক্য অনেক বেশি। মানে বিসিবি আবার সেখানে মানে লোকাল প্রোটেক্টিভ কোন নীতি তৈরি করতে পারেনি, যে লোকালদের খেলতেই হবে, লোকালরা বেশি মাত্রায় খেলবেন, তাদের প্রণোদনা বেশি, তাদের আর্থিক যে বিষয়গুলো থাকে সেগুলো বেশি, এরকম কোনো কিছুই না। সব মিলে আমাদের ক্রিকেট যে কাঠামোটা, সেখানেই অনেক সংকট রয়ে গেছে। এগুলো নির্মূল না করলে আমরা ম্যাসিভ পারফর্মার কোনোদিনই হয়তো বা পাবো না। নিঃসন্দেহে, অর্থাৎ অভ্যস্ততার একটা কথা বলছিলেন আপনি মঞ্জুর মোর্শেদ, এবং যেটা আপনি বেশ কয়েকটা টুর্নামেন্টের কথা বলছিলেন, ইন্ডিয়াতে রয়েছে, পাকিস্তানে রয়েছে, যারা কিনা ওইখান থেকে তৈরি হয়ে তারপরে হয়তো বা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে আসে, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএলে এসে হয়তো বা তৈরি হয়, ন্যাশনাল টিমে এসে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলায় অভ্যস্ত হয়। সেই জায়গা থেকে একটা মেন্টালিটির কথা আমরা বলছিলাম, মানসিক প্রস্তুতি বিশ্বকাপের। আমরা জানি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেটার জন্য নিশ্চয়ই ওয়ার্ল্ড ক্লাস মেন্টালিটিটাও গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশের নাজমুল শান্তর অধীনে যে টিমটা তৈরি হচ্ছে বিশ্বকাপের জন্য, তাদের আসলে ওয়ার্ল্ড ক্লাস মেন্টালিটি অর্জন কতটা তারা করতে পেরেছে মোহাম্মদ আশরাফুল? দেখেন, যারা খেলবেন তারা কিন্তু নতুন না, সবাই অনেকদিন ধরেই খেলছেন। আপনার শান্ত যে ক্যাপ্টেন্সি করছেন এখন, তারও কিন্তু তো অলমোস্ট 7 বছরের। তো যারা খেলবেন অবশ্যই হয়তোবা তামিম, মুশফিক, এই দুইজন হয়তোবা থাকবেন না, কিন্তু সাকিব, মাহমুদুল্লাহ তাদের থাকার সম্ভাবনা আছে ডেফিনেটলি, সুস্থ থাকলে। তো তারা হয়তোবা একটা হেল্প করতে পারে আমাদের অন্য প্লেয়ারদের সাপোর্টটা করার। আমাদের কিন্তু প্লেয়ার আছে, এমন না যে নাই। তারা হঠাৎ হঠাৎ 1 দিন 2 দিন ভালো খেলে, কন্টিনিউ ভালো খেলি না আমরা। এইটা হয়তোবা আমাদের এই অভ্যাসটা করতে হবে ডোমেস্টিক। নিঃসন্দেহে অভ্যস্ততার যে কথাটা বলছিলেন আপনি মোহাম্মদ আশরাফুল, মঞ্জুর মোর্শেদও একই কথা বলছিলেন, অভ্যস্ত হতে হবে সেই মেন্টালিটিটা গড়ে তোলার ক্ষেত্রে। সময় আসলে একেবারে শেষ পর্যায়ে মোহাম্মদ আশরাফুল, যে কারণেই থামাতে হচ্ছে আপনাকে। আপনাদের দুজনকেই, মঞ্জুর মোর্শেদ এবং মোহাম্মদ আশরাফুল, দুজনকে অনেক অনেক ধন্যবাদ।